নমস্কার বন্ধুরা, অর্পিতার আবৃত্তি ইউটিউব চ্যানেলে স্বরক্ষেপ আয়োজিত আবৃত্তির আসরে আরও একবার সমস্ত বন্ধুদের জানাই স্বাগত। আজ আমরা এসেছি দমদমে শ্রী অমল গুহর কাছে। আবৃত্তি নিয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা আজ তিনি আমাদের কাছে শেয়ার করবেন। আমরা শুনব, শিখব এই দীর্ঘ জীবনে আবৃত্তি চর্চা করতে করতে কাদের খুব কাছে চলে এসেছিলেন তিনি, কিভাবে তারা আবৃত্তি করতে পথ দেখিয়েছেন ওনাকে, এবং সেখান থেকে শিখব অনেক কিছু। সেই জন্য আমার অনুরোধ, বন্ধুরা শেষ পর্যন্ত এই ভিডিওটিতে আমাদের সঙ্গে থাকুন। আমাদের নতুন করে শেখার, জানার অনেক অনেক কিছু আজ আমরা পাবো অমল গুহ মহাশয়ের কাছ থেকে। আর যে সমস্ত বন্ধুরা আজ প্রথমবার এই চ্যানেলে এলেন, তাদের কাছে অনুরোধ করছি আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আগে থেকেই যারা আমাদের সঙ্গী, আমাদের পরিবারের সদস্য, তাদের আরও একবার মনে করিয়ে দিই যে আপনারা কিন্তু লাইক করতে, কমেন্ট দিতে ভুলবেন না। আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন এই ভিডিওটি। এই লাইক, কমেন্ট, শেয়ার এগুলিই কিন্তু আমাদের উৎসাহ দেয় আরও এরকম মূল্যবান কাজ করতে এবং এগিয়ে নিয়ে যেতে। তাই আজকের ভিডিওটি বিশেষভাবে মূল্যবান তাদের জন্য যারা আবৃত্তি নিয়ে কাজ করছেন, যারা আগে কাজ করেছেন তাদের কাছেও মূল্যবান, কারণ একজন সঙ্গীকে, দীর্ঘ পথের সঙ্গীকে তারা দেখতে পাবেন। আর যারা নতুন করে ভাবছেন আবৃত্তি নিয়ে কাজ করবেন, নতুন করে পথ চলা যাদের শুরু, তাদের কাছে তো অবশ্যই এটি একটি গাইডলাইন হতে পারে। তাই সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। আজ যার সাথে আমাদের কথা, সেই অমল গুহ মহাশয়ের আবৃত্তি চর্চা শুরু হয় অবিভক্ত বাংলায়। বরিশাল জেলায় শৈশবে যে বিদ্যালয়ে তিনি পড়তেন, সেখানেই তার আবৃত্তি চর্চার শুরু। তখন তো এখনকার মতো এমন ক্লাসে গিয়ে আবৃত্তি শেখার চল ছিল না, কিন্তু স্কুলেই শিক্ষকরা অনেকে এমন উৎসাহী ছিলেন যে এই কবিতার প্রতি টান, আবৃত্তির প্রতি টান ছাত্রছাত্রীদের মধ্যে জাগাতেন তারাই। ঠিক তেমনই ঘটেছিল অমল গুহ মহাশয়ের ক্ষেত্রেও। স্কুলের যে পরিমণ্ডল তিনি আমাকে বলছিলেন, আমার তো খুব ভালো লাগছিল শুনে। সেখানে ইংরেজি কবিতা, ইংরেজি নাটক এই সমস্ত হতো, এবং সেখান থেকে ছাত্রছাত্রীরা শুধুমাত্র ইংলিশ নয়, বাংলাতেও যে আবৃত্তি করা, কবিতাকে কেমন করে আবৃত্তি করতে হয়, সেই প্রথম গাইডলাইনটা কিন্তু তিনি তার স্কুলের পরিমণ্ডল থেকেই পান। তারপরে দেশভাগের পর চলে আসেন এখানে, এই কলকাতায়। যখন তিনি এসে ভর্তি হন স্কুলে, হিন্দু বিদ্যাপীঠ, সেখানে 1950 সালে তিনি ক্লাস 10-এ ভর্তি হন। এবং তারপরে মাধ্যমিক, তখন তো মাধ্যমিক ছিল না, তখন স্কুল ফাইনাল পরীক্ষা তিনি পাশ করেন। এবং তখনকার দিনে এই কৃতি ছাত্ররা, যারা স্কুলের কৃতি ছাত্র, তারাই কিন্তু আবার শিক্ষক হিসেবে নিযুক্ত হতেন অনেক বিদ্যালয়ে। তেমনই হয়েছিল আমাদের যিনি আজ সঙ্গে, শ্রী অমল গুহ মহাশয়ের সাথে। তিনি বিদ্যালয়ে নিজের পড়াশোনার সাথে সাথে বিদ্যালয়ে শিক্ষকতাও শুরু করেন, এবং সেখানে কিন্তু আবার তিনি একটি সাংস্কৃতিক পরিমণ্ডল পেলেন, যেখানে তিনি সহ শিক্ষক হিসাবে পেয়ে গেলেন শ্রী অজিতেশ বন্দ্যোপাধ্যায়কে এবং আরও অনেক স্বনামধন্য ব্যক্তিকে। এবং সেখান থেকে আবার একটা আবৃত্তি চর্চা, নাটক নিয়ে চিন্তাভাবনা, এমন একটা পরিবেশে দিন কাটতে লাগলো তার মুখ থেকেই আমরা এবার শুনে নিই যে কিভাবে তারা আবৃত্তি চর্চা করতেন নিজেদের মধ্যেই। সেরকম কোনো ফর্মাল আবৃত্তি ট্রেনিং নয়, কিন্তু নিজেদের মধ্যেই কিভাবে প্র্যাকটিস চলতো সেই অভিজ্ঞতা
প্রথম শুনব তার কাছ থেকে। আবৃত্তির ব্যাপারে বিদ্যালয়ে আমরা যখন শিক্ষকতা করছি, ছাত্র যখন ছিলাম, তখন অজিতেশ বন্দ্যোপাধ্যায় আবার সহকর্মী ছিলেন, রাজেশ্বর বন্দ্যোপাধ্যায় ছিলেন, নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মতীন্দ্রমোহন সেন, প্রফুল্ল গুপ্ত মহাশয়, এরা সব আমাদের সঙ্গে ছিলেন। এবং তখন খেলার ছলে অজিতেশ বলতো, কে একটা দমে হায় ছায়াবৃতা অব্দি বলতে পারবে। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নূতন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তাঁর সেই এই দম নিয়ে লিখলাম, তাঁর সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রের বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতি জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিল হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্দুবি নিনাদে। আয় ছায়াবৃতা। এই অবধি অজিতেশ বন্দ্যোপাধ্যায় একটা দমে বলবার চেষ্টা করতেন, বলতে দম ফুরিয়ে যেত না। তার মানে বুক ভর্তি কি করে পেট, মানে অ্যাবডোমিনাল, যে আমরা যেখানে আমরা সঞ্চয় করি যেখানে বায়ু, সেই বায়ু তার কতটা অ্যাবডোমিনাল কতটা বড় ছিল এবং কতটা কিভাবে নিতেন এবং কিভাবে সেটাকে মানে সংরক্ষণ করতেন এবং কিভাবে কন্ট্রোল করতেন, কন্ট্রোল করে তিনি শেষ পর্যন্ত বলতেন, এটা তার কাছ থেকে শিক্ষা লাভ করেছিলাম। তো যাই হোক, আচ্ছা, শুনলাম। এবার আমাদের যেটা জানার বিষয় আপনার কাছে, এবার আমি জানতে চাইব যে আবৃত্তি আর অভিনয়, এই দুটি তো শিল্পের দুটি স্বতন্ত্র মাধ্যম। এবার এই দুটি মাধ্যম কি কোনোভাবে যুক্ত? এটা কি জরুরি যে যিনি আবৃত্তিকার তাকে অবশ্যই অভিনয় শিখতে হবে, বা যিনি অভিনেতা তিনি আবৃত্তি করতে বাধ্য? এই সম্বন্ধে আপনার তো অভিজ্ঞতার ঝুলিতে অনেক বিখ্যাত ব্যক্তিরা রয়েছেন, সেখান থেকেই যদি কিছু শেয়ার করেন, যদি কিছু বলেন যে একজন আবৃত্তিকারের অভিনেতা হয়ে ওঠা কতটা জরুরি আর একজন অভিনেতার আবৃত্তিকার হয়ে ওঠা কতটা জরুরি। তাকে আবৃত্তিকার হতেই হবে। অভিনয় চর্চা করতে গেলে আবৃত্তি তাকে শিখতেই হবে। কিন্তু একজন আবৃত্তিকার ডিড নট নেসেসারিলি বি অ্যান মানে অভিনেতা। একজন আবৃত্তিকারকে অভিনেতা না হলেও চলবে, কিন্তু একজন অভিনেতা হতে গেলে তাকে আবৃত্তিকার হতেই হবে। এই কথা আমরা শিখেছিলাম সৌম্য মিত্রের কাছ থেকে। আমি 1972, 73, 74, হ্যাঁ, এই 3 বছর 4 বছর, আমি 72, 73, 74, এই 3 বছর আমি রবীন্দ্রভারতীতে MA শিক্ষার্থী হিসেবে সেখানে ছিলাম। সেখানকার রবীন্দ্রভারতীর অধ্যাপক ছিলেন, শিশির ভাদুরী অধ্যাপক ছিলেন সৌম্য মিত্র, তারপরে কুমার রায় ইত্যাদি প্রমুখ লোকেদের সঙ্গে আমার আলাপ হয়েছিল এবং এরা আমাকে যথার্থ সহযোগিতা করেছিলেন সব ব্যাপারে। এবং আমি সেখানে 6টি নাটক করেছিলাম এবং শিক্ষার্থী হিসেবে, MA পরীক্ষার্থী হিসেবে 6টা নাটক সেখানে প্রডিউস করতেই হবে। এবং রবীন্দ্রভারতীর নিজস্ব মঞ্চ ছিল, সেই মঞ্চেই অভিনয় করতে হবে। এটা কোনো অন্য মঞ্চে করলে চলবে না। সেই মঞ্চে তোমার পরিকল্পনা কি, তোমার আলোকসজ্জা কি, তোমার রূপসজ্জা কি, তোমার উচ্চারণ বিধি কি, তোমার মানে পরিচালনা, মানে তোমার অঙ্গভঙ্গি, দেহ সৌষ্ঠব, মঞ্চ অবস্থান, মঞ্চ তলকে ব্যবহার করা ইত্যাদি সব কৌশল নিয়ে সেখানে প্র্যাকটিক্যাল ক্লাস হতো। সেই ক্লাসে সৌম্য মিত্র বসে শুনতেন আর শেখাতেন আমাদের কুমার রায়। আমি সেখানে যথেষ্ট সুনাম অর্জন করেছিলাম এবং বলা বাহুল্য সেখানকার 73 সালে যে ফল বেরিয়েছিল তাতে দেখা গেল যে দ্বিতীয় বিভাগ হলেও প্রথম স্থান আমিই পেয়েছি।
যাই হোক, এটা খুব খুব উল্লেখের ব্যাপার দাবি রাখে না। তবু আমি বলছি যে তখন নাটক নিয়ে খুব কম ছাত্রছাত্রী পড়তো। আমি তাদের মধ্যে অন্যতম, এবং সহযোগী হিসেবে, অধ্যাপক হিসেবে পেয়েছিলাম শিশির ভাদুরী অধ্যাপক, সৌম্য মিত্র এবং পরিচালক কুমার রায়, তারপরে গৌরীশঙ্কর ভট্টাচার্য যাত্রা বিশারদ, তারপরে পেয়েছিলাম বিভূতি মুখোপাধ্যায়, যার কেয়াকুঞ্জ নাটকটি খুব বিখ্যাত। তিনি কেয়াকুঞ্জ নাটকটি লিখেছিলেন, এবং সেই নাটকটি আমরা এনএসডি ন্যাশনাল স্কুল অফ ড্রামা এর যে নাটকের মঞ্চ, সেই মঞ্চে রবীন্দ্র সদনে অভিনয় করে সে বহু রাত্রে অভিনয় করেছিলাম, কিন্তু সেই মঞ্চে অভিনয় করে আমরা খ্যাতি অর্জন করেছিলাম। আমাদের টাকা পয়সা খুব দেয়নি, কিন্তু আমাদের বাড়ি পৌঁছে দিয়েছে ট্যাক্সি করে, এটা আমার মনে আছে। এবং আমরা খুব আদৃত হয়েছিলাম, এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যে কি সুন্দর অভিনয় করে এবং কি ভালো করে। সেখানে আরও কয়েকটি নাটক করেছিলাম। সেখানে করেছিলাম বিসর্জন, সেখানে করেছিলাম রক্তকরবী, সেখানে করেছিলাম অঞ্জনগড়, সেখানে করেছিলাম বাদল সরকারের এবং ইন্দ্রজিৎ, এবং আরও একটি নাটক, সেই নামটি এখনই মনে পড়ছে না। এইরকম 6টি নাটক আমরা সেখানে প্র্যাকটিক্যাল ক্লাসে অভিনয় করেছিলাম, এবং সেখান থেকে আমরা প্রথম বিভাগে কেউই পাশ করতে পারিনি, ফার্স্ট ক্লাস কেউ পাইনি। সেকেন্ড ক্লাসে আমরা প্রথম হয়েছিলাম, আমরা ভালো ফল করেছিলাম, এবং সেখানে কুমার রায়, সবু মিত্র আমাদেরকে নিয়ে ছবি তুলেছিলেন এবং খুব প্রশংসা করেছিলেন। ধন্যবাদ। আজ অনেক অনেক কিছু জানতে পারছি আমরা, এবং অবশ্যই আমাদের দর্শকরাও আমাদের সাথে আছেন। অর্পিতার আবৃত্তি ইউটিউব চ্যানেলের দর্শকরা আজ অনেক কিছু জানতে পারছেন আবৃত্তি সম্বন্ধে। আর যারা নতুন বন্ধু, তাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং যারা আগে থেকেই আমাদের সাথে আছেন, লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। এবার আমার যে বিষয়টি জানার, সেটি হলো কণ্ঠস্বরের চর্চা সম্বন্ধে। শম্ভু মিত্র কিভাবে আপনাদের ট্রেন করতেন, সেই অভিজ্ঞতা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। কিভাবে কণ্ঠস্বরের চর্চা করা উচিত সে বিষয়ে আমাদের যারা আজকের আবৃত্তিকার, তারা অনেকটা গাইডলাইন্স পাবেন। আমাদের নাট্য বিভাগে সৌম্য মিত্র ছিলেন আমাদের শিশির ভাদুরী অধ্যাপক। তিনি আমাদের রক্তকরবী এবং ওয়েদিক হাউস পড়াতেন বটে, কিন্তু কণ্ঠচর্চার ব্যাপারে তিনি আমাদের ক্লাস নিতেন। আমাদের 12 জন ডাইরেক্টরিয়াল যে কোর্স করতাম, তাদেরকে বলতেন যে তোমাদের তো অ্যাক্টিং প্র্যাকটিক্যাল করতে হয়, তা কিভাবে উচ্চারণ করবে, উচ্চারণ বিধি কি, অ্যাবডোমিনাল থেকে কণ্ঠস্বর কিভাবে উত্থান করতে হয়। তাই এইভাবে তিনি কণ্ঠস্বর প্র্যাকটিস করার সময় তিনি নিজে রক্তকরবীতে রাজা করতেন নেপথ্যে। সেই নেপথ্যে রাজাতে প্রথম যে বাক্যটা উচ্চারণ করতেন, কে নন্দা, শুনতে পাচ্ছি, কিন্তু বারবারে আমাকে ডেকো না, আমার সময় নেই, একটু নয়, আর খুশিতে আমার মন ভরে আছে, সেই খুশি নিয়ে তোমার ঘরের মধ্যে যেতে চাই না, ঘরের মধ্যে নয়, যা বলতে হয় বাইরে থেকে বলো। কুঁদ ফুলের মালা গেঁথে পদ্ম পাতায় ঢেকে এনেছি, নিজে পড়ো, এই যে নিজে পড়ো, আমি পর্বতের চূড়ার মতো শূন্য, তাই আমার সভা। গলাটা কোথা থেকে কোথায় চলে গেল। এই যে অ্যাবডোমিনাল থেকে হঠাৎ লিপটাকে চলে যাওয়া, লিপটাক থেকে হেড রেজিস্টারে চলে যাওয়া, এই যে প্র্যাকটিস করা, এটা আমরা শিখেছি সৌম্য মিত্রের কাছ থেকে। কণ্ঠস্বরের বিবর্তনের ভেতর থেকেই মানুষের পরিচর্যা, মানুষ কিভাবে বড় শিল্পী হয়ে উঠবে, সেটা আবৃত্তিকার কি করে হবে, সেটা তার কণ্ঠস্বরের এই কখনো দৃঢ়তা, কখনো সফটনেস, কখনো কোমলতা, কখনো হার্শনেস, কখনো হার্ডনেস, ইত্যাদি ইত্যাদি। এবং উচ্চারণ বিধি সম্পর্কে তিনি এত সজাগ ছিলেন যে উচ্চারণে কোনো ভুল হলে,
যেমন র, র, স, স, সা, তিনটে শয়ের উচ্চারণ, রয়ের উচ্চারণ, র, রয়ের উচ্চারণ। তারপরে হচ্ছে গিয়ে আরও এরকম অনেক উচ্চারণ আমরা ভুল করি, যে ভুলগুলোকে উনি শুধরে দিতেন। রফলা, রিফলা, রফলা, রেফলা, এই উচ্চারণগুলো তো হয় না। প্রণব, এই প্রণব, এই প্রণব, এরকমভাবে ডাকি। প্রণব, প্রণব, অত্যাচার, অত্যাচার, নগ্ন, নগ্ন, এই যে মানে সংযুক্ত শব্দ ব্যবহার, এগুলো কিভাবে করতে হয় এবং কিভাবে তাকে এমফাসিস করতে হয়, কিভাবে তাকে দৃঢ়তার সঙ্গে উচ্চারণ করতে হয়, কোথায় সফটলি উচ্চারণ করতে হয়, এটা নাটকের বিধি, নাটক কলাকালীন তিনি শিখিয়ে দিয়েছিলেন। বিশেষ করে রক্তকরণের পাঠ নেবার সময় আমরা তো এটা ভালো করে শিখেছিলাম। যেও না নন্দিনী, নন্দিনী, যেও না, ফিরে যাও। কি অধ্যাপক, ক্ষণে ক্ষণে অমন চমক লাগিয়ে দিয়ে চলে যাও কেন? যখন মনটাকে নাড়া দিয়ে যাও তখন না হয় সারা দিয়েই বা গেলে। একটু দাঁড়াও, দুটো কথা বলি। আমাকে তোমার কিসের দরকার? এই দেখো, দরকারের কথাই যদি বললে তো ওই চেয়ে দেখো আমাদের খোদাই করে দল, দরকারের বোঝা বাসায় কীটের মতন পৃথিবীর বুক চিরে কীটের মতন সুরঙ্গের ভেতর থেকে ওপরে উঠে আসছে। আমাদের এই যক্ষপুরীতে যা কিছু ধন, তা তো ওই ধুলোর নারীর ধন, সোনা। কিন্তু সুন্দরী, তুমি যে সোনা, সে তো ধুলোর নয়, সে যে আদর। দরকারের বাঁধনে তাকে কে বাঁধবে বলো? বারে বারে ওই একই কথা বলো। আমাকে দেখে তোমার এত বিস্ময় কিসের? এই দেখো, সকালবেলা ফুলের বনে যে আলো আসে তাতে কোনো বিস্ময় নেই, কিন্তু ওই পাকা দেয়ালের ফটক দিয়ে যে আলো আসে সে আরেক কথা। যক্ষপুরে তুমি সেই আচমকা আলো। তা তুমি বা এখানকার কথা কি ভাবছো বলো দেখি? অবাক হয়ে দেখছি, ইত্যাদি ইত্যাদি। এইভাবে তিনি মাউন্টিং, কিভাবে গলা ওঠা নামা করতে হয়, একটা সেন্টেন্স কিভাবে বিন্যাস করতে হয়, এবং ক্ষণে ক্ষণে অমন চমক লাগিয়ে দিয়ে চলে যাও কেন? কোথায় এমফাসিস পড়বে? ক্ষণে ক্ষণেতে? চমক লাগিয়ে দিয়েতে? কিসে পড়বে? এইটা শেখাবার জন্য তিনি আমি জোরে হাঁটতে পারি না, এই শব্দটাকে উচ্চারণ করার সঙ্গে কোনটায় জোর দিতে হবে? আমি জোরে হাঁটতে পারি না, আমি জোরে হাঁটতে পারি না, আমি জোরে হাঁটতে পারি না। তাহলে এই যে তিনটি শব্দে আমি জোর দিলাম, মানেগুলো কিন্তু সব পাল্টে গেল। প্রত্যেকটা জোরে বা এমফাসিস বিল্ডিংয়ে প্রত্যেকটা জোরে কিন্তু আলাদা আলাদা মানে হলো। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি ভালোবাসি, আর কেউ ভালোবাসে না। আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ছাড়া কাউকে ভালোবাসি না। আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি। এই যে এমফাসিস, এর বাড়ি কিন্তু সব পাল্টে যাচ্ছে। এইগুলো আমাদের প্রথম থেকে শিখতে হতো এবং আমাদের শেখাতেও হতো। আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে যখন অন্যান্য ছাত্রদের আমরা ট্রেনিং দিতাম, অন্যান্য মানে ফার্স্ট ইয়ারের ছেলে এবং সেকেন্ড ইয়ারের ছেলে যারা পড়তো, তাদেরকে আমরা যখন শিক্ষা দিতাম, আমাদেরই শিক্ষক হিসেবে কাজ করতে হতো, তখন আমাদের উভয়বিধ পরীক্ষা হতো। একটা পরীক্ষা শিক্ষক হিসেবে আমি সার্থক কিনা, 2 নম্বর হচ্ছে আমি কতটা শিখেছি, তার একটা যোগ্যতা অর্জন করতে পেরেছি কিনা, তার মাপকাঠিটা কী, এবং তৃতীয় কথা হচ্ছে যে আমার এই যে শিক্ষা প্রণালী, এই যে পদ্ধতিটা যেটা ব্যবহার করছি, মেথডটা ঠিক আছে কিনা। এই আবৃত্তি শিক্ষা বা আবৃত্তি নির্মাণের ক্ষেত্রে আমরা কি কি বিষয়গুলোর উপর ঝোঁক দিই, কি কি বিষয়ের উপরগুলো আমরা শিক্ষা গ্রহণ করি বা শিক্ষিত হতে বলি ছাত্রদের, বা আমরা নিজেরাও শিক্ষিত হই। যেমন হচ্ছে কবিতাটি প্রথমে বারবার করে পাঠ করতে হবে, বারবার করে পাঠ করতে হবে, অসংখ্যবার। তাহলে প্রথম পর্যায়ে হচ্ছে পাঠ, কবিতাটাকে শিক্ষা, কবিতাটাকে অধিগত করা, কবিতাটাকে আত্মস্থ করা, এইটা হচ্ছে প্রথম কাজ। 2 নম্বর হচ্ছে এই পাঠের পর কবিতাটি যখন অন্তস্থ হলো বা আমার ভেতরে প্রবেশ করলো,
তখন কবিতাটাকে প্রয়োগের ক্ষেত্র আসে। এটাকে হচ্ছে প্রায়োগিক শর্ত। প্রায়োগিক শর্তে প্রথমেই হচ্ছে অনেকে দেখে বলেন কবিতাটিকে আমি তৈরি করেছি, আমি এবার দেখে বলবো। এই দেখে বলাটা মোটেই স্বতঃসিদ্ধ নয়, রীতি বিরুদ্ধ আমার মতে এটা ব্যক্তিগত মত। কিন্তু অনেকে মনে করেন পাঠ ও আবৃত্তি, পাঠ আর আবৃত্তির মধ্যে তফাৎ আছে। পাঠ হচ্ছে বই দেখে বলা, আর আবৃত্তি হচ্ছে আত্মস্থ করে স্মরণ থেকে বলা। এই স্মৃতির জন্যই আমরা বলি এটাকে প্রথম শর্ত। শ্রুতি বা স্মৃতি, স্মৃতি থেকে বলা হচ্ছে গিয়ে আবৃত্তির প্রথম শর্ত। দ্বিতীয় কথা হচ্ছে উচ্চারণ বিধি। আবৃত্তি করতে গেলেই প্রথমে তো শব্দ, অক্ষর, এবং এই শব্দকে আমি কিভাবে উচ্চারণ করব এবং কিভাবে নিবেদন করব, কোনটায় কিভাবে কোন শব্দ উঠবে নামবে, এবং শব্দের উচ্চারণের মধ্যে কত প্রাঞ্জলতা রয়েছে, কত বিশুদ্ধতা রয়েছে, কত সুন্দরভাবে আমি শব্দটা উচ্চারণ করলাম সহজভাবে, নির্মাণ করলাম। যেমন নির্মাণ, কথাটা নির্মাণ বলতে গেলে বানানটা হিসেব করে দেখুন, নির্মাণ, 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 অনেক কিছু ভাবে বলা যায়, কিন্তু নির্মাণ, নির্মাণ করতে গেলে এই কথাটা বলবার সময় আমি কতটা শুদ্ধভাবে বলতে পারলাম সেটা দেখতে হবে। এবং উচ্চারণ বিধির আরও অনেক শর্ত আছে, রফলা, রিফলা, নফলা, লফলা, বফলা ইত্যাদি। এগুলো আমরা উচ্চারণের সময় বলতে পারি না। অনেক সময় আমরা রফলার উচ্চারণই করতে পারি না। প্রণবকে প্রণব, প্রণব, প্রতিহারী, প্রহরী আমরা যখন ডাক দিই তখন পয় রফলাটা উচ্চারণ হয় না। আমরা অনেক সময় প্রহরী, প্রণব এদিকে এসো এবং মনে করি এটাই আমি ঠিক উচ্চারণ করছি, এবং স্বতঃসিদ্ধভাবে এগুলো তখন ক্লাসের মধ্যে চালু হয়ে গেল। এইটা একটা রোগ, কিন্তু এই রোগ উচ্চারণ বিধি, এইটা বাড়ির প্রাথমিক পর্যায়ে শিক্ষা, এবং এই জন্য মাকে খুব উচ্চারণ বিশারদ হতে হয়। মা শিশুর কণ্ঠে যখন বাণী ফোটে তখন তাকে উচ্চারণ শেখান, কিন্তু প্রথমে মায়ের উচ্চারণ বিধি, পিতার উচ্চারণ বিধি, আত্মীয় স্বজনের উচ্চারণ বিধি যদি ঠিক থাকে তাহলে ভবিষ্যৎকালে যে ছেলে আবৃত্তিকার হবে তার উচ্চারণ বিশুদ্ধতা আরও বলিষ্ঠ হবে। প্রায়োগিক শর্তে সে তখন উচ্চারণকে আরও সুন্দর এবং বিশুদ্ধ পবিত্র উচ্চারণে পরিণত করতে পারবে। উচ্চারণ বিধির পরেই আমরা যেটা যাব সেটা হচ্ছে ছন্দজ্ঞান। কবিতাটা কি ছন্দে লেখা, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত না স্বরবৃত্ত, কোন বৃত্তে লেখা, কিভাবে লেখা। রবীন্দ্রনাথ বলেছেন সম, অসম, বিষম, তিনটে ছন্দ আছে। তা ছন্দ তো নিয়ে অনেকেই অনেক পড়াশোনা করেছেন এবং আমরাও পড়াই। ছন্দকে সহজভাবে যদি শিখতে হয় তাহলে এই তিনটে ছন্দকেই ভালো করে বিস্তার করে শিখতে হবে। বিশেষ করে অক্ষরবৃত্তের ছন্দ, এখানে তুমি মৌলিক, এখানে যেহেতু এখানে কোনো ঝোঁক থাকে না, এই ছন্দ স্বাধীন ছন্দ, এবং সেই জন্যে এখানে আবৃত্তিকারের একটা মৌলিক স্বাধীনতা আছে। সে নিজেকে এবং সমমিত্র বলেছেন এই মৌলিক স্বাধীনতা আমি গ্রহণ করি, তোমরাও গ্রহণ করবে, এবং তিনি আমাদের শেখাবার সময় এই মৌলিক স্বাধীনতা দিয়েছেন। ক্ষণে ক্ষণে এমন চমক লাগিয়ে দিয়ে চলে যাও কেন, তাহলে এই যে শব্দ চয়ন করছি আমি, এর মধ্যে ক্ষণে ক্ষণেতে জোর দেব, ক্ষণে ক্ষণে অমনে জোর দেব, চমক লাগিয়ে দিয়েতে জোর দেব, কিসে জোর দেবো? নন্দিনী কি অধ্যাপক, ক্ষণে ক্ষণে অমন চমক লাগিয়ে দিয়ে চলে যাও কেন? চমকের উপরই আমি জোরটা দিলাম। ক্ষণে ক্ষণে অমন চমক লাগিয়ে দিয়ে চলে যাও কেন? যখন মনটাকে নাড়া দিয়েই যাও তখন নয় সাড়া দিয়েই বা গেলে, তাহলে নাড়া এবং সাড়া আর একটা যোগ, আর একটা এমফ্যাসিস হচ্ছে। মনটাকে যখন নাড়া দিয়েই গেলে তখন নয় সাড়া দিয়েই বা গেলে, একটু দাঁড়াও,
দুটো কথা বলি। আমাকে তোমার কিসের দরকার অধ্যাপক? এই দেখো, দরকারের কথাই যদি বললে তো ওই চেয়ে দেখো, ওইটার উপর আমি জোর দিলাম, কারণ ওইটা হচ্ছে বিশেষণ। ওই দেখাচ্ছে একেবারে আঙুল দিয়ে, ওই দেখো আমাদের খোদাই করের দল, দরকারের বোঝা মাথায় পৃথিবীর বুক চিরে কীটের মতন সুড়ঙ্গের ভেতর থেকে ওপরে উঠে আসছে। আমাদের এই যক্ষপুরীতে যা কিছু ধন, তা তো ওই দুধন নারীর ধন, সোনা। কিন্তু সুন্দরী, তুমি যে সোনা, সে তো ধুলোর নয়, সে যে আলোর। দরকারের বাঁধনে তাকে কে বাঁধবে? আচ্ছা, বাহ, খুব সুন্দর করে আমাদের বুঝিয়ে দিলেন কিভাবে আমরা পথ চলবো আরোর দিকে নিয়ে। এবার আমার আরও একটু প্রশ্ন আছে, সেটি হলো কবিতা পড়তে গেলে আমরা দেখি যেখানে প্রত্যেকটা কবিতারই বিভিন্ন পংক্তিতে জ্যোতি ব্যবহার করা হয়। এবার এই জ্যোতি চিহ্নগুলির কী বা অর্থ, কিভাবে সেগুলি আবৃত্তির ক্ষেত্রে আমাদের ভাবাবে, আবৃত্তিকাররা এই জ্যোতিগুলো নিয়ে কিভাবে চিন্তা ভাবনা করবেন, সেই নিয়ে যদি আমাদের একটু বুঝিয়ে দেন। আবৃত্তির ক্ষেত্রে জ্যোতি ব্যবহার একটা খুব প্রণিধানযোগ্য ব্যাপার। কেন জ্যোতি ব্যবহার করি? ইংরেজিতে আমাদের ভয়েস বিল্ডিং যখন শেখানো হতো তখন বলা হতো যে গলার 4টি স্তর আছে: পিচ, পাওয়ার, পেস অ্যান্ড পজ। পিচ হচ্ছে সর্বোচ্চ গলা, কোথায় কোন উঁচুতে কত দূর যেতে পারে, মানে কণ্ঠস্বরের ওই যে আজ বাংলার ভাগ্যাকাশে দুর্যোগের ঘন ঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা, নিশা বসানে রুদ্ধমানা জননী গভীর প্ররোল গণনায় রত। কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে শোনাবে তাকে জাগরণের অভয় বাণী? ওঠো মা ওঠো, মোছো তব অশ্রু জল, 7 কোটি সন্তান হিন্দু মুসলমান জীবন দিয়েও রোধ করবে দল। এই যে গলাটা তুললাম, এটাকে বলা পিচ। আর পাওয়ার হচ্ছে যখন আমি গলাটাকে গাঢ় করলাম, কতটা ক্ষমতা আছে গলার শোনা, প্রশান্ত মহাসাগরের মতন ঢেউর গর্জনের যেরকম শব্দ, সেই রকম গম্ভীর সেই শব্দ। সেই শব্দটা হচ্ছে পাওয়ার। পেস আমরা ব্যবহার করি এই কারণে যে পেসটা যেমন বলি, একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধাইছিলে মোরে হাত ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি বলেছি এই কে জানে। নদীতে লাগিল দোলা, তরঙ্গ বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান, সেই গান শুনি কুসুমিত তরুতল। এইটা হচ্ছে পেস। আমি কিভাবে ব্যবহার করব কবিতাটাকে, কত দ্রুত বলবো না আস্তে বলবো, এই দ্রুত লয় এবং আস্তে লয়ের এর বাজাবাজি, এই পরীক্ষাটাকে বলা হয় পেস। আমি আস্তে ধীর গতিতে বললে কি দাঁড়ায়, আর দ্রুত গতিতে বললে কি দাঁড়ায়। একটা জায়গায় আমি হাঁপিয়ে এসেছি, মঞ্চে খুব হাঁপিয়ে এসেছি। স্যার ওরা দল বাঁধছে। এই কথাটা বলতে গেলে যে দ্রুততা দরকার, যে গলার মধ্যে সংকোচ দরকার, যে সংঘাত দরকার, যে সংঘর্ষ আনতে হবে গলার মধ্যে, সেইটা বা বিল্ড আপ করছে আগের থেকেই। স্যার ওরা সব জমায়েত হয়েছে, ওরা এক্ষুনি স্লোগান দিচ্ছে, ওরা এক্ষুনি আপনাকে ঘর থেকে টেনে বার। এই যে এটা হচ্ছে দ্রুত লয়ের ব্যাপার, এবং এইটা হচ্ছে ইট ডিমান্ডস, দ্য সিচুয়েশন ডিমান্ডস দিস পেস। আবার দাঁড়াও ক্ষণেক, দাঁড়াও স্থির, মুছায় নয়ন নীর করো আশীর্বাদ। হে সৌম্য বিষাদ, ক্ষণেক দাঁড়াও স্থির, মুছায় নয়ন নীর করো আশীর্বাদ। এই যে পেস, এটা হচ্ছে বিষাদের কবিতা বলবার জন্যে আমি এই পেসটা ব্যবহার করলাম। কাজে এই দ্রুততা এবং এইটাকে বলা হয় পেস, গতি।
গতি, এই গতি মুভমেন্ট অফ এ সেন্টেন্স কিভাবে চলবে, তার বিষয় অবলম্বন করে তো চলবে, তার ভাব অবলম্বন করে তো চলবে। ভাবটা কি? ভাব হচ্ছে কোন ভাবের আমি বলছি, এবং সেই ভাবটা কি আসে এখানে। দূর হোক চিন্তা জাল, দ্বিধা দূর হোক, চিন্তার নরক চেয়ে কার্য ভালো যত ক্রূর যতই কঠোর হোক, চিন্তার তো শেষ আছে, কার্যের তো শেষ আছে, চিন্তার সীমানা নাই কোথা। ধরে সে সহস্র মূর্তি, পলকে পলকে বাষ্পের মতো, চারিদিকে যতই সে পথ খুঁজে বরে, পথ তত লুপ্ত হয়ে যায়। এক ভালো অনেকের চেয়ে, তুমি সত্য গুরুদেব, তোমারই আদেশ সত্য, সত্য পথ তোমার ইঙ্গিত মুখে, হত্যা পাপ নহে, নয় পাপ রাজ হত্যা, হত্যা পাপ। কে? ও কেউ অপর্ণা? দূরে দাঁড়াইয়া কেন? দেখুন এখানে কতগুলো আমি শব্দ ব্যবহার করলাম, কখনো লো পেসে বলছি, কখনো কুইক পেসে বলছি, হঠাৎ বিস্ময় একটা পজ নিলাম, ও কিও অপর্ণা। এই পজটা নিলাম কেন? এমফ্যাসিস বিল্ডিং করার জন্য। অপর্ণাকে যে আমি দেখলাম, অপর্ণা বলে যে একটি মেয়ে দাঁড়িয়ে আছে এবং সে নির্বাক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, মৌন অবস্থায় দাঁড়িয়ে আছে, তার প্রেজেন্সকে এমফাসাইজ করার জন্য, রেজিস্টার করার জন্য স্টেজে রেজিস্টার করলাম যে অপর্ণা ওখানে দাঁড়িয়ে আছে। ও কিও অপর্ণা, দূরে দাঁড়াইয়া কেন? দেখিতেছ অবাক বিস্ময়ে জয় সিংহ গান গাহে, সব মিথ্যা বৃহৎ বঞ্চনা, তাই হাসিতেছি সুখে, তাই গাহিতেছি গান। সত্য যদি হতো তবে হতো কি এমন, সহজ আনন্দ এত বহিত কি হেতা, সব মিথ্যা বৃহৎ বঞ্চনা, বৃহৎ বঞ্চনা। এই যে ভাবগুলো, এগুলো বলতে গেলে কখনো পেস, এই যে গতিটা ব্যবহার করছি, সেই গতি কখনো দ্রুত লয়ে, কখনো আস্তে লয়েতে হচ্ছে, আবার কখনো কখনো আস্তে লয়ের বয়স আমাকে ব্যবহার করে। যেমন একজন বয়স্ক লোক বলছি, একজন বয়স্ক লোকের অভিনয় করছি আমি। এই তোরা আজকে যাবি নি? হ্যাঁ যাবো দাদু। মিছিল কটায় শুরু হবে? এই 1টার সময় শিয়ালদা থেকে শুরু হবে। ও দেখ, যৌবনে আমি যখন মিছিলে যেতাম, তখন আমাদের সব সমবেতভাবে মিছিল করে শিয়ালদায় গিয়ে পৌঁছতাম। সে কি আনন্দ, সে কি উত্তেজনা! এই বয়সটায় আমি এইভাবে কথা বলছি, কিন্তু যখন যৌবনে আমি ছিলাম তখন কি এইভাবে বলতাম? এই তাড়াতাড়ি কর, সময় নেই, যেতে হবে অনেক দূর, পায়ে হেঁটে। মনে রেখো, এটা পদাতিক আমরা, আমাদের কোনো বিশ্রাম নেবার অবকাশ নেই, সে অবকাশ বড় কম। এ হচ্ছে যৌবনের কথা। এখন এই যৌবনের কথা, বৃদ্ধির কথা একই লোক যদি অভিনয় করে, তাহলে তাকে কিভাবে পেস ব্যবহার করতে হবে? পেস, PACE, পেস। পেস মানে গতি, পেস মানে আমি কখন উঠবো, কখন নামবো, কখন ধীর গতি, কখন গতি। পেস মানে গতি। এখন এইটাকে ব্যবহার করার কৌশল আমাদের শিখিয়েছিলেন সৌম্যমিত্র, শিখিয়েছিলেন কে? নন্দা। কে? নন্দা? হ্যাঁ, বারবার বিরক্ত করো না, আমি শুনছি, এইরকম বলতে পারতো। কে? এখন অ্যাবডোমিনাল থেকে বলছে, অ্যাবডোমিনাল। নন্দা, শুনতে পাচ্ছি, কিন্তু বারে বারে আমায় ডেকো না, আমার সময় নেই, একটুও নয়। অসাধারণ! আপনি আমাদের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন যে একজন আবৃত্তিকারকে যখন কবিতার প্রয়োজনে বিভিন্ন রোল প্লে করতে হয়, কিভাবে যে চরিত্রটি তিনি করছেন, যে চরিত্রের হয়ে তিনি কথা বলছেন, সেই চরিত্রটির বয়স, পরিস্থিতি,
তার কণ্ঠস্বরকে, আবৃত্তিকারের কণ্ঠস্বরকে পরিবর্তন করতে এবং তার উপযোগী করে তুলতে হয়, খুব সুন্দরভাবে আপনি উদাহরণের মাধ্যমে সেটি বুঝিয়ে দিলেন। ধন্যবাদ আপনাকে। আরও একটি বিষয় না জানলে হয়তো আলোচনাটি সম্পূর্ণ হবে না, সেটি হলো কবিতাতে বিন্যাস। একটি কবিতার বিন্যাস আমরা কিভাবে করব সঠিক আবৃত্তি করার জন্য? গেলে গড় 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 করে বলে যাওয়া তো মানে বিধিসম্মত নয়, আর সেটা শ্রুতিমধুরও নয়, এবং সেই জন্য শ্রুতিগ্রাহ্য এবং শ্রুতি মধুর করে তোলার জন্যে আমরা কবিতাটাকে বিভাজন করি, বিন্যাস করি। কবিতাটা কোথায় উঠবে, কোথায় নামবে, তার গতিভঙ্গি কি হবে, তার কণ্ঠস্বরের নমুনাটা কি হবে, সে ইত্যাদি। যেমন আমরা আফ্রিকা কবিতাটা বলছি, আফ্রিকা কবিতাটার বিন্যাসটা কীরকম হবে, আমার এখানে 2-3 মিনিট সময় লাগবে সেই কবিতাটা বলবার জন্যে। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নূতন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তাঁর সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, পৃথিবীর দৃষ্টি হতে জাদুমন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায়, তাণ্ডবের দুন্দুবিনী নাদে। হায় ছায়াবৃতা, একটা বিভাজন হলো, বিন্যাস। হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো ওরা লোহার হাত করে নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা, তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে, পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে, দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের আর একটা বিন্যাস, সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে। শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের উদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল, এসো যুগান্তের কবি। আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও এই বানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো, হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। এই যে কবিতাটা বিভাজিত হলো, এই যে কবিতাটাকে আমি স্তরে স্তরে নামিয়ে আনলাম, কোথাও তুললাম, কোথায় তীব্রতা, কোথায় ইন্টেন্সিটি বাড়িয়ে দিলাম, কোথায় দ্রুত লয়ের সঙ্গে বলবার সময় ইয়ে করলাম, আবার কোথায় ধীর লয়ে। সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা। এই ঘাতকেরাই আবার অন্য মূর্তিতে দেখা দিল সন্ধ্যেবেলায়। এরা সভ্য জাত বলে নিজেদের গর্ব করে তো, ব্রিটিশরা, ইংরেজরা, তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা। কিন্তু আফ্রিকাকে হনন করার সময় তারা প্রচণ্ড প্রতাপ, হিংস্র, তারা তাদের নারীকে নগ্ন করে অত্যাচার করছে, এইরকম ছিল তারা। সেই নগ্নতার ভেতর থেকে আবার এই সভ্যতার পুণ্যবাণী। তখন রবীন্দ্রনাথ বলছেন, এসো এসো যুগান্তের কবি, এই যুগ শেষ হয়ে যাবে,
আমিও শেষ হয়ে যাব। পরের কবি যারা আসবেন, প্যাট্রিস লুমুম্বা আসবেন, তিনি আফ্রিকাকে নতুন করে দেখেছেন, তিনি আফ্রিকাকে নতুনভাবে ভেবেছেন, তিনি নতুন করে রচনা করবেন। তার কণ্ঠস্বর কি হবে, সে কোথায় যাবে, কোথায় গিয়ে করবে। প্যাট্রিস লুমুম্বা বলেছেন, না, প্রতিশোধ, ক্ষমা নয়, রবীন্দ্রনাথের ক্ষমা নয়, প্রতিশোধ, প্রতিশোধ চাই। আমরা কালো মানুষ, আমরা এর বদলা নেব, আমরা এর বদলা নেব। ধন্যবাদ। আজ আমাদের দর্শকরা যারা আমাদের সাথে অনেক অনেক কিছু শিখলেন, এবার একটু স্মৃতিচারণায় সময়। আপনার সাথে তো অনেক অনেক আবৃত্তিকারদের আপনি দেখলেন আপনার পথ চলার সাথে সাথে। কার কথা মনে পড়ছে এবং সহ আবৃত্তিকার হিসেবে কাকে আপনি মানে মনে করতে চাইবেন এই মুহূর্তে? আবৃত্তিকার হিসেবে আমি যখন প্রতিষ্ঠিত আবৃত্তিকার বলতে পারেন, কলেজ লাইফ থেকে বেরিয়ে এসেছি এবং তখন আবৃত্তি করার জন্য বিভিন্ন অনুষ্ঠানে আমাকে ডাক পড়ছে, তখন আমি নিজেকে মনে করলাম যে আমি বোধহয় একজন আবৃত্তিকার বলে বিবেচিত ব্যক্তি এবং আমাকে হয়তো ডাকা হবে। এবং আমার সহ আবৃত্তিকারদের মধ্যে তখন যারা ছিলেন তাদের কথা বারবার করে মনে পড়ছে এবং বিশেষ করে মনে পড়ছে নীলাদ্রি শেখর বসু এবং শুভ্রা বসু, এদের নাম। আমরা একটা কেশব একাডেমি বলে একটা স্কুল আছে, তার দৈশকালীন বিভাগে আমরা রাত্রে দোতলায় বসে সেই কেশব একাডেমিতে আমি, নীলাদ্রি, এরা বসে কবিতা শেখাতাম। এবং অসংখ্য ছাত্রছাত্রী, তখন সলিল চট্টোপাধ্যায় ছিল কাউন্সিলর 3 নম্বর ওয়ার্ডের কলকাতার, এবং সেই অ্যারেঞ্জ করে দিত প্রায় 40-50 জন এরকম ছাত্রছাত্রী নৈশকালীন বিভাগে ভর্তি হতো। জানি না তার টাকা পয়সা নেওয়া হতো কিনা, তবে আমাদের যাতায়াত খরচ দেওয়া হতো দুজনকে, আমি জানি, এটা আমার মনে আছে। তা আমি এবং নীলাদ্রি প্রথমে হচ্ছে কণ্ঠ, ভয়েস বিল্ডিং কিভাবে করতে হয়। নীলাদ্রির কণ্ঠ তো কম্বু কণ্ঠ বলা চলে, ওরকম কণ্ঠ আমি খুব কম শুনেছি। নীলাদ্রির যে শেষকালের কণ্ঠস্বর অবশ্য আমি জানি না, কিন্তু আবৃত্তির কণ্ঠ নীলাদ্রির ছিল অসম্ভব ভরাট। ধন্যবাদ শ্রী অমল গুহ মহাশয়কে আমাদের সঙ্গে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা শেয়ার করার জন্য। ধন্যবাদ সেই সমস্ত বন্ধুদেরও যারা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন। আবৃত্তি বিচিত্রা এই সংস্থাটির কর্ণধার শ্রী অমল গুহ মহাশয়। সেখানে অনেক ছোট ছোট ছেলে মেয়েদের আবৃত্তি শেখানো হয়। আর রয়েছে শ্রুতি বিচিত্রা, শ্রুতি নাটকের চর্চার জন্য এই সংস্থাটি রয়েছে তার। আর রবির ছটা, এই সংস্থাটি হলো একটি নাট্য সংগঠন যেখানে বিশেষত রবীন্দ্রনাথের কবিতা, কিছু কিছু রবীন্দ্রনাথের নাটক এবং আরও কিছু কিছু অন্য নাটকও পরিবেশনা করা হয়, মঞ্চায়ন করা হয়। এই সমস্ত কাজ নিয়ে আজও তিনি এগিয়ে চলেছেন। আর আমার বিশ্বাস যে সমস্ত মানুষদের মধ্যে এই বীজ তিনি বপন করছেন তারাই এগিয়ে নিয়ে যাবেন তার এই মশাল। আপনারা সকলে এমন মানুষকে স্যালিউট জানান। আমি তো অবশ্যই জানাবো অর্পিতার আবৃত্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সংক্ষেপ আরও একবার জানাই আপনাকে প্রণাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, কবিতায় থাকুন, সুস্থ সংস্কৃতিতে থাকুন। ধন্যবাদ।